হ্যালো ডাবার্স, ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি। ক্লাস 12 সেমিস্টার 4 এর দেখো আজ তোমাদের ইতিহাস ফাইনাল সাজেশন নিয়ে চলে আসলাম। কেননা আমাদের ইতিহাস পরীক্ষার আগে কিন্তু কোনো বন্ধ নেই। এই যে পরীক্ষার আগে এখন যে বন্ধটা আছে সেই একদিনটা অবশ্যই তুমি ইতিহাসের জন্য রাখো এবং কোন কোন প্রশ্ন তোমার সমাধান আছে অবশ্যই তাড়াতাড়ি করে দেখে নাও এবং সেই সমস্যাটা কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দাও। আমি তোমাদের তাড়াতাড়ি করে সলভ করে দিই। কেননা পরীক্ষার আগে কিন্তু যে সময়টা আমরা পাবো সে যদি তুমি ভেবে থাকো তাহলে কিন্তু তুমি আর ইতিহাসের সময়টা পাচ্ছ না। সেই সময়টা কাজে লাগাতে হবে আমাদের আগে, অর্থাৎ এখন যে কোনো একটা দিন ইতিহাসের জন্য তুমি রেখে দাও। চলো কোন কোন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার পরীক্ষায় আসতে চলছে চলো আমরা তোমাদের দেখিয়ে দিই। দেখো আমাদের যদি আমরা ইউনিট 3 দেখি, অর্থাৎ আমরা সবাই জানি আমাদের ইউনিট কি আছে, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5 এবং ইউনিট 6। অর্থাৎ সেক্ষেত্রে আমরা যদি দেখি ইউনিট 3 থেকে আমাদের 7 নাম্বার, 5 থেকে 7 নাম্বার, 6 থেকে 7 নাম্বার এবং ইউনিট 4 থেকে আমাদের আসবে কত নাম্বার, 19 নাম্বার। তো দেখা যাচ্ছে কি যে সেক্ষেত্রে আমরা যে প্রথম যে ইউনিট অর্থাৎ 3, ইউনিট 3 থেকে আমাদের একটা আসবে 3 নাম্বারের প্রশ্ন এবং একটা আসবে 4 নাম্বারের প্রশ্ন, 7 নাম্বারের প্রশ্ন আসবে মোট। চলো কোন প্রশ্নগুলো তুমি যদি পড়ে যাও তাহলে তোমার 7 নাম্বার অবশ্যই বাঁচবে, তাড়াতাড়ি করে দেখে নাও। দেখো প্রথম যে প্রশ্নটা আমি রেখেছি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের রাজনৈতিক কারণ এবং 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের অর্থনৈতিক কারণ লেখো। দেখো অর্থনৈতিক কারণ এবং আরেকটা আছে কি সামাজিক কারণ। সামাজিক কারণ তুমি এই তিনটে প্রশ্ন পড়ে যাও অবশ্যই তুমি এখান থেকে একটা কমন পাচ্ছ। এই তিনটে থেকে এটা 3 নাম্বারেও আসতে পারে, 4 নাম্বারেও আসতে পারে। আমরা 4 নাম্বার আসলে তুলনামূলকভাবে একটু বড় লিখবো এবং যদি 3 নাম্বার আসে তাহলে কি করবো, একটু ছোট লিখবো, কিন্তু প্রশ্ন কিন্তু সব আমরা 4 মার্কের মতো করেই পড়বো। তো এই তিনটে তুমি খুব সুন্দর করে পড়ে যাও, তুমি এখান থেকে একটা পাবে। দেখো টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। হ্যাঁ, আর একটা সব থেকে ভালো খবর আছে কি, এখান থেকে 3 নাম্বারের জন্য দুটো প্রশ্ন থাকবে, 4 নাম্বারের জন্য দুটো প্রশ্ন থাকবে। তোমার 3 নাম্বারের জন্য একটা লিখতে হবে এবং 4 নাম্বারের জন্য কি করতে হবে, একটা লিখতে হবে। দেখো 3 নাম্বার প্রশ্ন আছে মহারানীর ঘোষণাপত্র। দেখো তারপরে কি আছে, 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল। 3 নাম্বার প্রশ্ন খুবই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দেখো শিক্ষিত বাঙালির কি মনোভাব ছিল, আমরা সবাই জানি মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালিরা কিন্তু বেশি একটা মনোযোগী ছিল না, তারা উদাসীন ছিল। অর্থাৎ তারা কিন্তু একটু ব্রিটিশ ঘেঁষা ছিল। অর্থাৎ তারা মনে করতো ব্রিটিশদের শিক্ষাটাই আদর্শ শিক্ষা, বা তারা ব্রিটিশদের আন্ডারে কি করতো, তারা চাকরি বাদা করতো। তারা মনে করতো যে যদি ব্রিটিশরা চলে যায় তাহলে আমাদের চাকরির কি হবে, বিভিন্ন ভাবে তারা কিন্তু কি একটা নেতিবাচক প্রভাব ছিল আমাদের। দেখো এখানে আমরা যদি 4 দাগ দেখি, 1857 সালে মহাবিদ্রোহের পশ্চাতে চূড়ান্ত বা তাৎক্ষণিক কারণটি উল্লেখ করো, বা এনফিল্ড রাইফেল বিতর্ক। দেখো কি বলেছি, এটা যদি বাইসেন্স দেখো অনেকেই কিন্তু এখানেই কিন্তু এই প্রশ্নটা খুঁজে পাবে না, ভাববে কি যে আমি তো এই প্রশ্ন তো বাঁধিনি। দেখো পরীক্ষার সময় একটু কনসেপ্ট যদি ঘুরিয়ে দেয় না আমাদের অনেকের সমস্যা হয়। এটা কিন্তু পরীক্ষার সময় মাথাটা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো যে কোন প্রশ্ন আমি উত্তর সেম হবে, একটু ঘুরিয়ে কিন্তু পরীক্ষার সময় দেবে, এটুকু কিন্তু বোর্ড তোমাকে অবশ্যই নাচাবে। তো সেক্ষেত্রে দেখো কি বলেছে, 1857 সালের মহাবিদ্রোহের পশ্চাতে চূড়ান্ত বা তাৎক্ষণিক কারণটি উল্লেখ করো। মানে তাৎক্ষণিক কারণ মানে কি, তার মানে কি প্রত্যক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ মানে কি, এই এনফিল্ড রাইফেল এটা কিন্তু প্রত্যক্ষ কারণও আসতে পারে, মাথার ভিতরে কিন্তু রাখতে হবে, বিভিন্ন ভাবে এই কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার জন্য। দেখো 5 নাম্বার কি বলছে, মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। দেখো এই প্রকৃতি বা চরিত্র এটা তুমি ক্লাস 10 এ পড়েছো, তুমি একটু 8 নাম্বারের মতো এই প্রশ্নটা পড়ো, তাহলে কিন্তু এই 8 নাম্বারের মতো যদি তুমি পড়ো তাহলে এর ভিতরে কিন্তু অনেক কয়টা প্রশ্ন পড়া হয়ে যাচ্ছে। মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা বিদ্রোহ বলা হয়েছে হতে পারে, প্রথম স্বাধীনতা বিদ্রোহ কেন বলা হয়েছে, তাহলে মহাবিদ্রোহকে কেন সিপাহী বিদ্রোহ বলা হয়, তারপরে মহাবিদ্রোহকে কেন জাতীয় বিদ্রোহ বলা হয়, এরকম বিভিন্ন কিন্তু প্রশ্ন এখানে আসে। মহাবিদ্রোহকে কেন সামন্ত সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা হয়। এই যে প্রশ্ন আসুক না কেন, তুমি যদি চরিত্রটা ভালো করে পড়ো তাহলে কিন্তু এখান থেকে তুমি একটা প্রশ্ন ধরে নাও যে মহাবিদ্রোহ থেকে যে সীমান্ত বিদ্রোহ বলো, প্রথম স্বাধীনতা বিদ্রোহ বলো, সামন্ত বিদ্রোহ বলো, এই 8 নম্বরের ভিতরে তার উত্তরটা আছে। আমি তোমাদের এই প্রশ্নটা যদি পারি অবশ্যই তোমাদের দিয়ে দেবো, তাহলে তুমি যে প্রশ্ন আসুক না কেন এখান থেকে তুমি আনসার করতে পারবে। দেখো তারপরে কি বলেছে, 6 দাগ মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ এবং 7 দাগ মহাবিদ্রোহের ফলাফল আলোচনা করো। এই যে 7টা প্রশ্ন রাখা আছে তোমার জন্য প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ ইউনিট 3 থেকে, তুমি যদি 7টা প্রশ্ন ভালো করে পড়ে যাও তোমার 4টে প্রশ্ন পরীক্ষা আসবে, সেখান থেকে তুমি অবশ্যই দুটো লিখতে পারবে না। তাহলে 7টা প্রশ্ন অবশ্যই ভালো করে দেখে যাও। দেখো তারপর আমরা দেখবো চতুর্থ অধ্যায় জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ। দেখো এই অধ্যায়টা আমাদের কিন্তু একটু বড়, এখান থেকে শুধুমাত্র আমাদের 8 নম্বরের প্রশ্ন আসবে, বাদ বাকি অন্য কোনো অধ্যায় থেকে আসবে না। এবং এখান থেকে আমাদের কি করতে হবে, 4 নম্বরের দুটো প্রশ্ন আসবে।
তাহলে 4 নাম্বার দুটো 8, তাহলে 8 8 16 আর 3 নাম্বারের একটা, তাহলে কত হচ্ছে মোট 19। দেখো এই ইউনিট 4 থেকে শুধু 19 মার্ক। হ্যাঁ, অবশ্যই এর ভিতরে অনেকগুলো সাব চ্যাপ্টার আছে, সেজন্যই তো তোমার 19 মার্ক দিয়েছে এখান থেকে। দেখো প্রশ্নগুলো আমরা পর পর রেখেছি 3 এবং 4 এর, এখান থেকে কিন্তু কোনো ওই ইউনিট বা চ্যাপ্টার ভাগ করে করিনি কোশ্চেন গুলো, একই ভাবে পড়ে যাবা, একই ভাবে দেখে যাবে এখান থেকে। দেখো মুসলিম সমাজ সংস্কারে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা লেখো, এক দাগে রেখেছি। দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো, 2 দাগে রেখেছি। 3 দাগে আছে কি 14 দফা দাবি, এটা ভালো করে দেখে যাবে। 5 দাগে আছে টিকা লেখো মুসলিম লীগের লাহোর অধিবেশন, এবং 5 দাগে সিমলা বৈঠক বা সিমলা ডেপুটেশন ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কারণ। দেখো এই 5টা প্রশ্ন ভালো করে পড়ে যাও, আশা করি এখান থেকে একটা প্রশ্ন তুমি পাচ্ছ। চলো তারপরে আমরা দেখি যে 6 দাগে কি আছে, টিকা লেখো গান্ধী আরোহণ চুক্তি বা দিল্লি চুক্তি। 7 দাগে গান্ধীজি চম্পারণ সত্যগ্রহ আন্দোলন সম্পর্কে লেখো। 8 দাগে চরমপন্থী বা সংগ্রামশীল জাতীয়তাবাদের উন্মেষের পটভূমি বিশ্লেষণ করো। দেখো তাহলে এখানে যাচ্ছে চরমপন্থী, আর একটা প্রশ্ন নিচে রেখেছি, দেখো এই যে 11 দাগে রেখেছি কি নরমপন্থী পর্ব বলতে কি বোঝো বা নরমপন্থী সম্পর্কে আলোচনা করো। আমি তোমাদের ভিডিওতে কি দিয়েছি, চরমপন্থী এবং নরমপন্থীর তুলনামূলক আলোচনা করো। তাহলে যেই আসুক না কেন, যদি একজন আসে তাহলে আমি একজনের লিখে দেবো, দুজনের যদি আসে দুজনেই লিখবো, পার্থক্য থাকলে পার্থক্য লিখবো। ভিডিওটা যদি না দেখো দেখে নিও। এইখান থেকে চরমপন্থী এবং নরমপন্থী এখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসবেই, আশা করা যাচ্ছে এবছর তোমাদের জন্য। দেখো 9 দাগে কি বলেছে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা সম্পর্কে সেফটি ভালভ তত্ত্ব, অ্যালেন অ্যাক্টিভিয়ান হিউমের অবদান। তারপরে কি সেফটি ভালভ তত্ত্ব মানে তো তার নাম, যদি তার অবদান লাগে এই একই তো প্রশ্নের আনসার হবে, এটুকু কিন্তু তোমার অবশ্যই মাথায় রাখতে হবে। 10 দাগে আছে টিকা লেখো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, দেখো এটাও ভালো করে দেখে দেখো। দেখো 12 দাগে আছে ভারত ছাড়ো আন্দোলন নারী অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। 13 দাগে মাতাঙ্গিনী হাজরা স্মরণীয় কেন। 14 দাগ টিকা লেখো লখনৌ চুক্তি। 15 দাগে টিকা লেখো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সমাধান করা আছে, দেখে নিও। দেখো তারপর বলবে সশস্ত্র বিপ্লবী আন্দোলন নারীদের অংশগ্রহণ দেওয়া আছে। 17 দাগ টিকা লেখো বুড়ি পালাবের যুদ্ধ দেওয়া আছে। 18 দাগে সুরাট বিচ্ছেদ দেওয়া আছে। 19 সশস্ত্র সংগ্রামে বেঙ্গল ভলান্টিয়ার্সের ভূমিকা দেওয়া আছে। দেখো এখনো যে সময় আছে, প্রত্যেকটা ভিডিওর পিছনে 10 মিনিট করে টাইম ব্যয় করে অবশ্যই তুমি পরীক্ষার খাতায় লিখতে পারবে। তো দেখো এখনো টাইম এতিউতি না করে যে টাইমটা আছে এখনো পড়ার ভিতরে মন দাও। একদিন এখন ব্যয় করো এবং পরবর্তীতে পরীক্ষা দেওয়া আসে পরে আরেকদিন ইতিহাস পড়ো, তাতেও তোমার ইতিহাসটা একটা ভালো রেজাল্ট হবে। দেখো তারপরে কি আছে আমাদের 20 দাগে আছে টিকা লেখো ওয়াভেল পরিকল্পনা। 21 দাগে অলিন্দ যুদ্ধ, দেখো এটা একটা নতুন অ্যাড করলাম। অলিন্দ যুদ্ধ কি, এটা আমরা ক্লাস 10 থেকে পড়ছি। দেখো এই সমস্ত সহজ প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাও আমরা ঘাবড়ে যাবো, আমাদের কিছু মনে থাকবে না। বিনয় বাদল দীনেশ অর্থাৎ ব্রিটিশদের বুকের কাছে যে, অর্থাৎ ব্রিটিশদের মানে বলে না, দেখা যাচ্ছে কিছু অলিন্দ মানে কি, আমাদের যেমন অলিন্দ মানব দেহের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, তেমনি ব্রিটিশদের একদম কাছে যে ব্রিটিশদের মেরে এসেছিল, তাই তার নাম দিয়েছে কি অলিন্দ যুদ্ধ। বিনয় বাদল দীনেশের, এটা ভালো করে দেখে যাও। 12 দাগে কি আছে পুনা চুক্তি, এবং 23 দাগে আছে কি টিকা লেখো ক্রিপস মিশন। এখান থেকে ক্রিপস মিশন টিকা পড়ে যাবে, ক্রিপস মিশনের ব্যর্থতাও আসতে পারে, ক্রিপস মিশন কি উদ্দেশ্যে ভারতে এসেছিল সেটাও আসতে পারে। তাহলে তুমি যেভাবে আসুক না কেন সে সম্পর্কে একটু ডিটেলস অবশ্যই জেনে যেতে হবে আমার। তাহলে চলো এই ছিল আমাদের ইউনিট 4 থেকে প্রশ্ন। চলো আমরা চলে যাবো এবার ইউনিট 5। দেখো ইউনিট 5 এ দেখো যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, ভারতীয় গণপরিষদ ও সংবিধান সভার গঠন ও কার্যাবলী রাখো। এক দাগ তো অবশ্যই দেখবই, এবং সাথে আমরা 3 দাগ ভারতের সংবিধানের 2টি না এখানে তার বেশি বৈশিষ্ট্য পড়বে। ঠিক আছে, এই দুটো প্রশ্ন কিন্তু তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে এবছর পরীক্ষার জন্য। এবং দেখো 2 নাম্বার আমার কি আছে, 1990 এর দশকে ভারতীয় অর্থনীতির উদারীকরণ বলতে কি বোঝো। দেখো 4 দাগে টিকা লেখো পঞ্চশীল নীতি। 5 দাগে টিকা লেখো বান্দুং সম্মেলন। আর 6 দাগে প্রথম দ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয়কে কিন্তু আবার কি বলা হচ্ছে, নেহেরু মহলানবিশ পরিকল্পনা বলা হচ্ছে। এখানে কিন্তু পরীক্ষায় দেখবা এই একই জিনিস, যখনই দেখা যাচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা জায়গায় নেহেরু মহলানবিশ পরিকল্পনা আসলো, এ বাবা আমার তো বাদিনী, বা নেহেরু মৌলানা পরিকল্পনা দিয়ে যখন আসলো আমি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অ্যান্সার জানি, কিন্তু নেহেরু মৌলানা পরিকল্পনার অ্যান্সার তো আমি জানি না, কারণ এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা এবার আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য। তো দেখা যাচ্ছে কি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এখান থেকে একটা ধরে রাখো পরীক্ষায় প্রশ্ন আসবে, এবং এখান থেকে তুমি এই 1 আর 3 ধরে রাখো, এখান থেকে একটা আসবে। তো দেখা যাচ্ছে আমাদের লিখতে হবে কয়টা হিসাবে, দুটো, 3 নম্বরে একটা, 4 নম্বরে একটা। এখানে কয়টা প্রশ্ন আছে, তোমার 6টা প্রশ্ন আছে। দেখো ভাই 6টা প্রশ্ন থেকে যদি সমাধান না করতে পারো তাহলে কিছু করার নেই। এই 6টা অবশ্যই ভালো করে দেখে দেও। এবং কি আছে লাস্ট অধ্যায় আমাদের ইউনিট 6। দেখো ইউনিট 6 এ প্রথম যে প্রশ্নটা রেখেছি, 1971 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপট কি ছিল। 2 দাগে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা লেখো। এই যার একটা প্রশ্ন যদি এখানে আসে যে শ্রীমতী ইন্দিরা গান্ধীর ভূমিকা কি ছিল বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে,
আমার তো এটা দেখে বাবা ওইটা পড়েছি আমরা, এটা তো আমরা পড়িনি, আবার সমস্যা। তাহলে এগুলো একটু মাথায় রেখো কিন্তু। ৩ দাগে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকা উল্লেখ করো। ৪ দাগে টিকা লেখো সিমলা চুক্তি এবং ৫ দাগে টিকা লেখো অপারেশন সার্চলাইট। দেখো এখানে আরেকটা প্রশ্ন আ পড়ে যাবে যুদ্ধের প্রেক্ষাপট। দেখো ভারত পাকিস্তানের যুদ্ধের প্রেক্ষাপট কি কারণে যুদ্ধ বেঁধেছিল? তার মানে কি এখানে প্রত্যেকটা কারণ আছে কিন্তু। আমরা এখানে দেখতে পাবো কি যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপরে হামলা করেছিল। হামলা না করলে তো ভাই যুদ্ধ হয় না। আমরা এখানে পড়িয়েছিলাম তোমাদের একটা প্রশ্ন এখানে করে দিয়েছি আমরা যে শেখ মুজিবুর রহমান বিপুল ভোটে জয়লাভ করে। জয়লাভ করলেও পশ্চিম পাকিস্তান তাদের কি করতে দেয় না, সরকার গঠন করতে বাধা দেয় এবং কি পূর্ব পাকিস্তানের উপর তারা আক্রমণ করে। তো মানে এই প্রেক্ষাপট মানে কি এর ভিতরে পুরো যুদ্ধের কাহিনীটা আছে। এই যে অপারেশন সার্চলাইটটা কি, যে 25শে মার্চ যখন এই মুজিবর অর্থাৎ পূর্ব পাকিস্তানের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, এটাকেই তো অপারেশন সার্চলাইট বলা হচ্ছে। অর্থাৎ এই পাকিস্তানটা পশ্চিম পাকিস্তানের উপরে অর্থাৎ বাংলাদেশের উপরে যে আক্রমণ করেছিল, যে নিরীহ মানুষের উপরে গুলি বর্ষণ করেছিল, যে মা বোনদের ধর্ষণ করেছিল, তারই তো পোশাকি নাম কি অপারেশন সার্চলাইট। আর তারপরে তুমি দেখো এখানে কি বলেছে বাংলাদেশের মুক্তিযোদ্ধা ভারতের ভূমিকা। তো এই যে যখনই অপারেশন সার্চলাইট হলো, নিরীহ মানুষের উপর অত্যাচার করলো, অনেক মানুষ যখন ভারতে চলে আসলো, তখনই তো আমাদেরকে শ্রীমতী ইন্দিরা গান্ধী তখন কি করলো, এই সমস্ত মানুষের পাশে দাঁড়ালো, দেশে দেশে বিদেশে জাতিসংঘে চিঠি প্রদান করলো এবং তাদের সমর্থন লাভ করে তারপর তো বাংলাদেশের উপর আক্রমণ করলো। তাহলে ব্যাপার আছে এই ভারতের মুক্তিযোদ্ধার প্রেক্ষাপট যদি আমি ভালো করে জানি, আমি অপারেশন সার্চলাইট জানবো, আমি কি জানবো ভারতের ভূমিকা জানবো এবং সিমলা চুক্তি জানবো। সিমলা চুক্তিটা কি, যখন দেখা যাচ্ছে দেশ স্বাধীন হয়ে গেল, অর্থাৎ পাকিস্তানকে যখন পৃথিবীর মানুষের একটা নতুন দেশ উপহার দিল, তখন কি এই যে ৯৩,০০০ পাকিস্তানি সেনা বন্দী করে রাখলো এবং পাকিস্তানকে নতুন করে আবার ভারতের সাথে একটা সম্পর্ক স্থাপনের জন্য কাশ্মীরকে নিয়ে তারা কি করলো, সিমলায় বসে একটা কি করলো, চুক্তি করলো যে ভাই যা করেছিস করেছিস, বাংলাদেশের থেকে তুই আর বাংলাদেশের দিকে তাকাবি না এবং এমনকি আমার কাশ্মীরের দিকেও তাকাবি না, আয় তোর সাথে একটা চুক্তি করি, তোর সেনা ধরে ফেরত দিই। এই তো তাহলে একটা প্রেক্ষাপট যদি আমি ভালো করে পড়ি, তাহলে এই অধ্যায়টাতে পুরো প্রশ্ন তো এর উপরে নির্ভর করে আছে। তাহলে এখানে যদি আমি প্রেক্ষাপট পড়ি, তাহলে এর সাথে কি মুজিবুর রহমানের সম্পর্ক নেই? তাহলে প্রত্যেক একটা প্রশ্ন যদি আমি বাংলাদেশে ১৯৭১ সালে বাংলাদেশের যুদ্ধের প্রেক্ষাপটটা ভালো করে পড়ি, তাহলে তো পুরো ডিটেইলস প্রত্যেকটা প্রশ্নের আনসার এখানে আমি পারবো। চলো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও। দেখো এই ভিডিওতে আমরা এখন পর্যন্ত মুষ্টিমে ২-১ বার বলেছি সাবস্ক্রাইব করার কথা। দেখো এই ভিডিওটা যদি তোমার অবশ্যই ভালো লাগে, তুমি তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো এবং হ্যাঁ লাস্ট বারের জন্য বলছি যে কোনো ভিডিওতে যদি তোমার ভালো লাগে এবং তোমার যদি কোনো প্রশ্ন এখানে বুঝতে সমস্যা হয়, দেখো টাইম কিন্তু আমাদের কাছে আর নেই ভাই। যদি কোনো প্রশ্ন এখান থেকে সমস্যা হয় তুমি তাড়াতাড়ি করে জানাও, আমরা অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করবো। এবং এই যে টাইমটা তোমার জন্য আছে, যে অল্প সময় তোমার কাছে আছে, এই টাইমটা ভাই এতি উতি না করে, এদিক ওদিক না তাকিয়ে হ্যালো বলো তুমি বলো না বলে এই টাইমটা দয়া করে একটু ভালো করে পড়ো, তাতে করে তোমার পরীক্ষাটা অবশ্যই ভালো হবে। তুমি একটা কথা ভালো করে মাথায় রাখো তো, এই যে পরীক্ষা দিতে যাচ্ছ, অলরেডি কারো ২টো কারো ৩টে পরীক্ষা কমপ্লিট, তোমার কি একবারের জন্য মনে হয়নি যখন পরীক্ষার হলে ছিলে যে না আমিও পরীক্ষা ভালো রেজাল্ট করব? অবশ্যই তোমার মনে হয়েছে। আমি তোমাকে বলছি অবশ্যই তোমার বেঞ্চে বসে তখন মনে হয়েছে যে আমি কেন ৪০ মার্কের অ্যান্সার করতে পারছি না। একবার নিজের দিকে তাকাও, এই টাইমটা যা আছে না তাড়াতাড়ি করে এই ক্লাসগুলো করো। পরীক্ষার বেঞ্চে যে একবার যেন ওই চিন্তা না করতে হয় যে পড়ে আসলে বোধহয় ভালো হতো। এই প্রশ্নটা পড়া লাগছে, এখন পারছি না। এটা একটা মারাত্মক টেনশনের ব্যাপার এবং খুবই খারাপ লাগার বিষয় তোমার জন্য। তো তাই বলছি যে টাইমটা আছে একদিন এই পরীক্ষার আগে, ইতিহাস পরীক্ষার আগে এখন যে বন্ধটা আছে একদিন ইতিহাসের পেছনে টাইম দাও এবং তারপরে ইতিহাসের আগে যে বন্ধটা নেই তারপরে আরেকদিন দেখো। দেখো ইতিহাস পরীক্ষা তোমার অবশ্যই ভালো হবে। ধন্যবাদ।